দেখো, আমি যেটা বলছিলাম যে একটা ব্যবসা থেকে সাধারণত যে পরিমাণ মুনাফা আশা করা যায়, এই যেমন ধরো যে ব্যবসার কথা আমরা বলছি সেই ব্যবসা থেকে হয়তো স্বাভাবিকভাবে সবাই 10,000 টাকা মুনাফা অর্জন করতে পারে। অর্থাৎ এই ধরনের ব্যবসা থেকে বছরে 10,000 টাকা মুনাফা অর্জন করা সম্ভব। কিন্তু কেউ যদি এখান থেকে 12,000 টাকা মুনাফা অর্জন করে, যেখানে সাধারণত সবাই 10,000 টাকা মুনাফা করে কিন্তু সে করেছে 12,000, তাহলে এই যে অতিরিক্ত যে 2,000 টাকা যে সে মুনাফা করছে এটাকে বলা হয় সুপার প্রফিট। সুপার প্রফিট বলতে আমরা এই জিনিসটাকে বুঝি। সুপার প্রফিট মানে হলো যে এই ব্যবসা প্রতিষ্ঠান কত টাকা মুনাফা করছে 12,000, অথচ এই ধরনের ব্যবসা থেকে সাধারণত কত টাকা মুনাফা হওয়ার কথা 10,000, তাহলে অতিরিক্ত সে যে 2,000 টাকা মুনাফা করে এটার নামই সুপার প্রফিট। তোমরা কি সুপার প্রফিটটা চিনছো, ব্যাপারটা কি বুঝছো যারা শুনতেছো আমার কথা? এখন দুদিন পরে জি তোমরা স্যার। পরীক্ষা দিবে, শর্টকাটে এইভাবে ছাড়া তোমাদের বোঝানোর আর কোনো উপায় নেই যে একটা ব্যবসা থেকে সে মুনাফা অর্জন করে 12,000, এটাকে আমরা এভারেজ, এটাকে এভারেজ প্রফিট এমপ্লয় যেটাকে আমরা বলি এভারেজ, এটাকে কি বলা হয়? নেট প্রফিট, এভারেজ মেইনটেনেবল প্রফিট, এটাকে বলা এভারেজ মেইনটেনেবল প্রফিট। এভারেজ মেইনটেনেবল প্রফিট মানে হলো যে পরিমাণ প্রফিট সে অর্জন করে। এভারেজ মেইনটেনেবল প্রফিট মানে যে পরিমাণ প্রফিট সে এখন অর্জন করে। আর এই 10,000 টাকাকে বলা হয় নর্মাল প্রফিট, অর্থাৎ সাধারণত এই প্রতিষ্ঠান থেকে যে ধরনের প্রফিট হওয়ার কথা। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট হচ্ছে এটা, অর্থাৎ সে যে পরিমাণ মুনাফা অর্জন করে। আর নর্মাল প্রফিট হচ্ছে এটা, এই ব্যবসা থেকে সাধারণত যে পরিমাণ প্রফিট হতে হয় সাধারণত হয়। এই দুইটা প্রফিটের পার্থক্যটাকে বলা হয় সুপার প্রফিট। আর এই সুপার প্রফিট কেন হয়েছে? নিশ্চয়ই তার সুনাম আছে, সেই জন্যই সেই সুপার প্রফিটটা করেছে। আর এই কারণে সুপার প্রফিটের ভিত্তিতে সুনাম মূল্যায়ন একটা গুরুত্বপূর্ণ উপায়। কথাটা মনে রেখো যে সবাই যেখানে 10,000 টাকা লাভ করে সেই সেখানে 12,000 টাকা লাভ করছে কেন? কারণ নিশ্চয়ই তার বাড়তি কোনো সুনাম আছে। তো এই জন্যই সুনাম মূল্যায়নের জন্যই এই সুপার প্রফিট একটা গুরুত্বপূর্ণ উপায়। আমরা সাধারণত সুপার প্রফিটের ভিত্তিতেই সুনামটা মূল্যায়ন করে থাকি বেশি। তো তোমরা যারা এর আগে কখনো সুনাম মূল্যায়ন করনি বা শেখনি এই চ্যাপ্টার, তাদেরকে আমি দেখালাম যে সুপার প্রফিট বলতে আমরা কি বুঝি। এই যে তোমরা দেখলা, এবার চলো আমরা অঙ্কটা আরেকবার একটু করি। আমাদের এই প্রশ্নের মধ্যে গত 5 বছরের প্রফিট দেওয়া আছে কিন্তু ট্যাক্স পরবর্তী বলে দিয়েছে, আফটার প্রোভাইডিং ট্যাক্স। ট্যাক্স পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে 5 বছর, মানে এই প্রতিষ্ঠানের সত্যিকারের মুনাফা সে যেটা অর্জন করে। আমি এখান থেকে এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে পারবো এখান থেকে, আর এখানে প্রতিষ্ঠানের সত্যিকারের প্রফিটটা এখানে দেওয়া আছে। ক্যাপিটাল এমপ্লয়েডটা বলা আছে 4 লাখ, এই প্রতিষ্ঠানকে মূলধন খাটিয়েছে 4 লাখ। আর এই যে এনআরআরটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা নর্মাল প্রফিটটা বের করতে পারবো। এই 4 লাখের 10% 40,000 টাকা হবে তার নর্মাল প্রফিট। 4 লাখের 10% 40,000 টাকা হবে নর্মাল প্রফিট। এটা হচ্ছে নর্মাল প্রফিট, সবাই এটাই আশা করে। It is expected that the company will be able to maintain super profit, এই কথাটা বলছেন next 5 years। এবার বলছে calculate the value of goodwill of the business, এই বিজনেসের গুডউইলটা ভ্যালুয়েশন করো on the basis of annuity of super profit, taking present value of the annuity of 1 টাকা of 5 years at 10% interest rate as 3.78। ওনারা সুপার প্রফিটের ভিত্তিতেই বের করতে বলছে, কিন্তু অ্যানুইটিটাকে সাথে নিয়ে। আর ওনারা সেই অ্যানুইটির মানটা আমাদেরকে বলে দিয়েছে 3.78। তো এই যেখানে মোট দুটো পদ্ধতি রয়েছে, পদ্ধতি এ এবং পদ্ধতি বি। আমি প্রথমে পদ্ধতি এ নিয়ে আলোচনা করব। ওনারা পদ্ধতি এ তে সুপার প্রফিট মেথডে গুডউইলটা ভ্যালুয়েশন করতে বলেছে, কিন্তু সুপার প্রফিট অ্যানুইটি মেথড, সুপার প্রফিটের অ্যানুইটি মেথড হলে যদি হয় তাহলে এই অ্যানুইটিটা ওনারা প্রশ্নের মধ্যে দিয়ে দিবে 3.78। তো এই রিকোয়ারমেন্ট এর জবাবটা দিতে গেলে সুপার প্রফিট অ্যানুইটি পদ্ধতিতে কিভাবে সুনামের মূল্যায়ন করা হয় এখন আমি তোমাদেরকে সেটা দেখাবো, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। তবে একটা কথা ভালো করে তোমরা সবাই খেয়াল রাখবা যে চ্যাপ্টারগুলো বড় কিন্তু সহজ, কিন্তু এতটা সহজ নয় যে তুমি একদিনে শিখে যাবা। বাট আমি কিন্তু একদিনে শেখানোর চেষ্টা করছি, তাই অতিরিক্ত মনোযোগ না থাকলে কিন্তু এটা শেখাতে গিয়ে ঝামেলা বেঁধে যাবে। আমরা প্রথমে রিকোয়ারমেন্ট এর জবাবটা দিব, সবাই খেয়াল করো।
রিকোয়ারমেন্ট এ আমরা প্রথমে লিখবো সুপার প্রফিট মেথড। আর নামিরারা দেখে বুঝতে পারছো যে এই অঙ্কটা কিন্তু আমাদের রেগুলার শিটের মধ্যেও ছিল, তাই না নামিরা? এই অঙ্কটা আমাদের রেগুলার শিটে ছিল না? জি স্যার। এটা কোন চ্যাপ্টারের? মুইরাজা। কে বলে এটা কোন চ্যাপ্টারের? কে? নুসরাত? স্যার চ্যাপ্টার নামটা জানতে চাইছি। গুডউইল ভ্যালুয়েশন। এটা হ্যাঁ, ভ্যালুয়েশন অফ ছিল গুডউইল, এটা। এটা ভ্যালুয়েশন অফ গুডউইলের অঙ্ক। তো আমরা ওনারা রিকোয়ারমেন্ট এতে সুপার প্রফিট মেথডে গুডউইলের ভ্যালুয়েশন করতে বলছে। আমি আগে তোমাদেরকে, তবে ওনারা উল্লেখ করে দিয়েছে এটা সুপার প্রফিট অ্যানুইটি মেথডটা ফলো করতে হবে। ভ্যালু অফ অ্যানুইটি যে বলছে, টেকিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র ব্যবহার করে তোমাকে এই সুপার প্রফিটটা নির্ণয় করতে হবে। সেই জন্য আমি আগে সবার আগে সূত্রটা লিখে দিচ্ছি। we know goodwill সমান সমান সুপার প্রফিট ইনটু প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। ওনারা যেহেতু প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটিটা দিয়ে দিয়েছে 3.78, তাই আমাদের গুডউইল বের করার সূত্রটা এখন হবে সুপার প্রফিট ইনটু প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। এই হচ্ছে আমাদের গুডউইল নির্ণয় করার সূত্র। এখন প্রশ্ন হচ্ছে আমরা সুপার প্রফিটটা কোথায় পাবো? এবার সুপার প্রফিট আমরা কিভাবে পাবো? সুপার প্রফিটটা পাবো আমরা এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, এটা হচ্ছে সুপার প্রফিট ইনটু, এটা ছিল শীটে কিন্তু এটা শুধু ক্যাপিটালাইজ মেথডে করাছিলেন। ওটার নিচেও ক্যাপিটালাইজ মেথড আছে বি নাম্বার রিকোয়ারমেন্টে, ওই যে। স্যার এখানে যে সুপার প্রফিট মেথড করাচ্ছেন এটা ছিল না অঙ্কে। হ্যাঁ, কিন্তু এটা আলাদা একটা প্রশ্নের মধ্যে ছিল। এই অঙ্কটা এটা দিয়ে আরেকটা আলাদা প্রশ্নের মধ্যে ছিল। তো এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নরমাল প্রফিট ইনটু প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এই হলো আমাদের সূত্র। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট আমরা কিভাবে বের করব? এভারেজ মেইনটেনেবল প্রফিট আমরা কিভাবে বের করব? তোমরা দেখো আমাদের আফটার ট্যাক্স নেট প্রফিট দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আমাদের প্রশ্নের মধ্যে আফটার ট্যাক্স নেট প্রফিট কিন্তু দেওয়া আছে, খেয়াল করে দেখো। কয় বছরের প্রফিট দেওয়া আছে? 5 বছরে। 1 2 3 4 5 বছরে। চলো 5 বছরের প্রফিট গুলো আমরা যোগ করে দেই। প্রথমটা 40,000 যোগ, তারপরটা 42,000 যোগ, তারপরটা 45,000 যোগ, তারপরটা 46,000 যোগ, তারপরটা 47,000 আর ডিভাইডেড বাই 5। এখান থেকে আমরা পাবো এভারেজ মেইনটেনেবল প্রফিটটা। এই কোম্পানির এভারেজ মেইনটেনেবল প্রফিটটা আমরা এখান থেকে পেয়ে যাব। আর এবার আসো নরমাল প্রফিট। নরমাল প্রফিটটা আমরা কিভাবে পাবো? ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু এনআরআর। ক্যাপিটাল এমপ্লয়েডের সঙ্গে নরমাল রেট অফ রিটার্ন গুণ করলে, ক্যাপিটাল এমপ্লয়েডের সঙ্গে নরমাল রেট অফ রিটার্নটা গুণ করলেই আমরা নরমাল প্রফিটটা পেয়ে যাই। হয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস,
আর এটা হচ্ছে আমাদের তোমার নরমাল প্রফিট। আচ্ছা, এবার পুরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে ঢেকে দিলাম, এই পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢেকে দিলাম, ঢেকে দিলাম। আর এটার বাইরে আমাদেরকে ইনটু করতে হবে অ্যানুইটি। আমাদের অ্যানুইটির পরিমাণটা দেওয়া আছে, দেখো 3.78। ওই যে আমাদের অ্যানুইটির পরিমাণটা 3.78 প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। নাও এবার আমরা ক্যালকুলেশন করি। তোমরা উপরে সবগুলোকে যোগ করে, উপরে সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ দাও। উপরে সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ দাও। এই লিজা, করতেছো লিজা? জি স্যার। উপরে সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ দাও। 44,000 44,000 মাইনাস। এবার দেখো আমাদের ক্যাপিটাল এমপ্লয়টা ওনারা বলে দিয়েছিল 4 লাখ। 4 লাখ ইন্টু আমাদের এনআরআরটা বলে দিয়েছিল ওনারা 10%। 10% ব্র্যাকেট শেষ, আর ইন্টু হচ্ছে 3.78। এর পরের লাইনে দেখো 44,000 মাইনাস, এখানে 4 লাখে 10% হবে 40,000। আর ইন্টু হচ্ছে তোমার 3.78। এবার দেখো এই দুটো বিয়োগ করলে হবে 4,000 ইন্টু হচ্ছে 3.78। তাহলে দেখো কত টাকা হয়, 15,120। 15,120। এটাই হচ্ছে আমাদের গুডউইলের পরিমাণ। এই আমাদের গুডউইল ভ্যালুয়েশন করা হয়ে গেল এ নাম্বার রিকোয়ারমেন্টে, সুপার প্রফিট মেথডে। ওনারা এ নাম্বার রিকোয়ারমেন্টে সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশন করতে বলছে, তবে সুপার প্রফিট অ্যানুইটি পদ্ধতি বলেছে। আমরা বসাই দিয়েছি, কাজ শেষ। এবার বি নাম্বারে ওনারা আবার এই প্রশ্নটা করেছে, on the basis of capitalizing the excess of the annual average distributable profit over the reasonable return on the capital employed। তার মানে ওনারা ক্যাপিটালাইজড পদ্ধতিতে আবার গুডউইল ভ্যালুয়েশন করতে বলেছে। গুডউইল ভ্যালুয়েশনের ক্যাপিটালাইজডটাও একটা পদ্ধতি, তবে মনে রেখো ক্যাপিটালাইজড মেথড আর সুপার প্রফিট মেথড এই দুটোই হচ্ছে দুইটা জনপ্রিয় মেথড। এই দুটো মেথডে সাধারণত গুডউইলটা ভ্যালুয়েশন করা হয়। তাহলে রিকোয়ারমেন্ট বি, এবার আমরা করব রিকোয়ারমেন্ট বি। Capitalized method. Capitalized method. তো দেখো ক্যাপিটালাইজড মেথডটা কি আছে এখানে। আমরা ক্যাপিটালাইজড মেথডে আমরা গুডউইলের ইয়েটা বের করব। we know গুডউইল সমান সমান capitalized value মাইনাস নেট অ্যাসেট। এটা হচ্ছে ক্যাপিটালাইজড মেথডে গুডউইল ভ্যালুয়েশনের সূত্র। তাহলে আমি যে দুটো সূত্র লিখলাম, প্রথমে লিখলাম সুপার প্রফিট মেথডে গুডউইল সমান সমান সুপার প্রফিট ইনটু প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, আর ক্যাপিটালাইজড মেথডে আমি গুডউইল ভ্যালুয়েশনের জন্য সূত্র লিখলাম গুডউইল সমান সমান ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নেট অ্যাসেট। নুসরাত, তোমার কি এই কথাগুলো মনে আছে নুসরাত?
জি স্যার। মাত্র কয়েকদিন ছেঁচড়ান্তি করার কারণে তুমি দেখো তুমি কতটা পিছায় গেছো, এগুলো কিন্তু সব তুমি খুব ভালো পারতে, আর এখন তুমি 4 তারিখ মনে করতে পারছো না। বুঝলা? মাত্র কয়েকদিনের ছেঁচড়ান্তিতে তুমি কত পিছায় গেলা। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালুটা এখন আমরা কিভাবে বের করবো? নামিরা বলতে পারবা ক্যাপিটালাইজড ভ্যালুটা বের করার সূত্র কি? নামিরা বলতে পারবা ক্যাপিটালাইজড ভ্যালু বের করার সূত্র কি? আমি কিছু করি নাই। তার মানে তুমি বলতে পারবা নাই তো? ক্যাপিটালাইজ বের করা তুমিও ভুলে গেছো বোনের বাসায় ঘুরে ঘুরে। আর কি বলবো, আর আমার বলার কোনো ভাষা নেই, সব খায়া বৈশাস। এই ক্যাপিটালাইজ ভ্যালু বের করতে হয় কিভাবে? এভারেজ মেইনটেনেবল প্রফিট divided by NRR। এভারেজ মেইনটেনেবল প্রফিটকে যদি NRR দিয়ে ভাগ করা হয় তবেই ক্যাপিটালাইজড ভ্যালু পাওয়া যায়। আর আমাদের নিট অ্যাসেট তো ওই ক্যাপিটাল এমপ্লয়েডটাকেই নিট অ্যাসেট বলে, আর সেটা তো 4 লাখ টাকা দেওয়াই আছে। ক্যাপিটাল এমপ্লয়েড যেটা ওটাকেই নিট অ্যাসেট বলা হয়, ক্যাপিটাল এমপ্লয়েডকেই নিট অ্যাসেট বলা হয়। তাহলে সুপার ক্যাপিটালাইজড মেথডে যদি গুডউইল ক্যাপিটালাইজড মেথডে যদি গুডউইলের ভ্যালুয়েশন করতে হয় তাহলে গুডউইল সমান সমান ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নিট অ্যাসেট। আমাদের ক্যাপিটালাইজড ভ্যালুটা হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট ডিভাইডেড বাই এনআরআর। তোমরা দেখো এভারেজ মেইনটেনেবল প্রফিটটা হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিটটা আমাদের কত বের করেছি আমরা? এভারেজ মেইনটেনেবল কত বের করছি? এভারেজ মেইনটেনেবল প্রফিট 2,20,000 স্যার। তোমারে বলেছে 30,000। 44,000। ও স্যার এভারেজটা, সরি স্যার স্যার স্যার। এভারেজ মেইনটেনেবল প্রফিট আমরা বের করেছি 44,000, আর আমাদের এনআরআরটা ছিল 0.10। বুঝছে? এবার 44,000কে তুমি 0.1 দিয়ে ভাগ করো, তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু পেয়ে যাবা 4,40,000 মাইনাস হচ্ছে 4 লক্ষ। তাহলে তুমি তোমার গুডউইলটা পেয়ে যাবা 40,000 টাকা। অ্যান্সার অ্যান্সার এই যে আমাদের 40,000 বের হয়ে গেল, দেখছো? একটা হচ্ছে আমরা সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশন করলাম, আর এই যে আমরা ক্যাপিটালাইজড মেথডে গুডউইল ভ্যালুয়েশন করলাম। আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল 4 মার্কের জন্য। যে প্রশ্নটা দিয়েছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা সলভ করলাম। এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসে। এই লিজা দেখছো? লিজা দেখছো? জি স্যার। অঙ্কগুলো অনেক সহজ, কিন্তু এই অঙ্কগুলো শেখার জন্য শর্ত একটাই যে একটু সময় দিতে হয়। একদম হাতে সময় না নিয়ে অঙ্কগুলো শেখা খুব মুশকিল। তাড়াহুড়া করে খেতে গেলে নানান ভাবে বমি হয়ে যায়, বুঝছো? ধীরে ধীরে খেতে হয়। তারপরে আমি জবরদস্তি করে খাওয়াই দিতেছেন, কি করবো? আমার তো আর কিছু করার নাই। এটা হইছে? এটা হইছে? জি স্যার। সামনে যাও। তার মানে আমাদের এই 1 নাম্বার ইউনিটের পার্ট বিটা আমরা শেষ করলাম। এবার পার্ট সিতে এসে দেখো, এটাও গুডউইল ভ্যালুয়েশনের অঙ্ক এবং এটাও সুপার প্রফিটের অঙ্ক, এবং এটা একটা চমৎকার অঙ্ক। চমৎকার অঙ্ক আমি কোন সেন্সে বলছি, যে এই অঙ্কটা করাতে হলে সাধারণত গুডউইল ভ্যালুয়েশনের যে সম্পূর্ণ অঙ্কটা যে করাটা একদম নিখুঁত ভাবে একটা অঙ্ক তোমরা দেখে ফেলতে পারবা, তাহলে তোমরা গুডউইল ভ্যালুয়েশনটা ভালো মতন শিখতে পারবে। এখন উপায় নেই, একটা দুটো অঙ্ক করে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করা হবে। চলো আমি এই 6 নম্বর অঙ্কের গুডউইল ভ্যালুয়েশনের কাজটা এখন আমি করব। বাট এরকম একটা ক্লাস যদি কেউ মিস করে ফেলো, আমার আর কিছুই বলার থাকবে না। তবে মনে রেখো সবাই, আজকে যেহেতু আমি মিটিং এ যাব ওদের সঙ্গে অফলাইনে ক্লাসের রুটিন ফাইনাল করতে,
অফলাইনে ক্লাস রুটিন ফাইনাল হয়ে গেলে তোমাদের অনলাইন ক্লাস রুটিনে কিন্তু একটা পরিবর্তন আসবে, সময়ের একটা পরিবর্তন আসবে, বুঝছো? সেই জন্য মানসিকভাবে প্রস্তুত থেকো। যেহেতু তোমাদের সকাল বিকাল সন্ধ্যা পড়ায় অভ্যাস আছে, রাতেও পড়ার অভ্যাস আছে, তাই তোমাদের তেমন একটা প্রবলেম হবে না। কারণ অফলাইনে ক্লাস শুরু হলে তাজমহল রোডে হবে, বসিলাতেও হবে, তো তাজমহল রোড থেকে শেষ করে এসে আমাকে বসিলায় পড়াতে হবে এবং অনলাইনে ধরতে হবে। তো যার জন্য স্যার আপনি কখন যাবেন? এই টাইমটা আজকে ফাইনাল করব, তারপর যাব। মানে কয়টা বাজে যাবেন? 2টা থেকে বেরোবো, 2টা একটু আগেই বেরোবো, দেখো তো 2টা আসতে বলছি, আমি একটু আগেই বেরোবো। না না, এটা তো পুরো অঙ্ক, এটা শেষ করতে পারবেন আজকে, এর জন্য বললাম। হ্যাঁ, পারবো পারবো। ঠিক আছে। পারবো, কি করবো, এরকম একটা অঙ্ক না করে দিলে হাতে হাতে তো অঙ্ক তো করতে পারবো না। তো অঙ্কগুলো তো সোজা, অঙ্কগুলো অনেক সোজা। আমি তোমাদেরকে থার্ড ইয়ার থাকতে বলছিলাম যে ফোর্থ ইয়ারে পড়াশোনা থার্ড ইয়ার থেকে অনেক সহজ। আচ্ছা, এই যে অঙ্কটা দেখো, ওনারা আমাদেরকে একটা ব্যালেন্স শিট দিয়ে দিবে, যখন গুডউইল ভ্যালুয়েশন করতে বলবে, এটা একটা কমপ্লিট অঙ্ক। আর একটু আগে যেটা করলাম ওটা পার্ট বি এর অঙ্ক, আর এটা হচ্ছে পার্ট সি এর একটা কমপ্লিট অঙ্ক। ওনারা যখন আমাদেরকে গুডউইল ভ্যালুয়েশন করতে বলবে, তখন ওনারা আমাদের প্রশ্নের মধ্যে একটা ব্যালেন্স শিট দিয়ে দিবে। তোমরা সুপার প্রফিট মেথডে যখন গুডউইলটা করেছো, তোমরা দেখেছো ক্যাপিটাল এমপ্লয়েড বলে একটা আইটেম তোমাদের অঙ্কে ছিল, দেওয়া ছিল 4 লাখ। একটু আগে যে অঙ্কটা করেছো সেখানে 4 লাখ টাকা ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া ছিল। আসলে ক্যাপিটাল এমপ্লয়েডটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না, এটা তোমাকে বের করে নিতে হবে। আর যেন তুমি ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে পারো, সেই জন্য ওনারা তোমাদেরকে প্রশ্নের মধ্যে এইরকম একটা ব্যালেন্স শিট দিয়ে দিবে। এরকম একটা ব্যালেন্স শিট দিয়ে দেওয়ার পর সেখান থেকে তোমাকে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হবে। তোমরা যারা নতুন ওই অঙ্কটা শিখতেছো আজকে, তারা একটু দ্রুত একটা সাইডে, খাতার এক সাইডে একটু নোট করে নাও দ্রুত 1 নম্বর দিয়ে। ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। পার্ট বি এর মধ্যে ওনারা ক্যাপিটাল এমপ্লয়েডটা আমাদেরকে দিয়ে দিয়েছিল, কিন্তু পার্ট সি তে আমাদেরকে কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে নিতে হবে। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। হ্যাঁ, তোমরা বোধহয় লিখে ফেলছো এটা। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি সমান সমান ক্যাপিটাল এমপ্লয়েড।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখন আমরা যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটটা লিখবো, এটা লেখার সময় তোমাদেরকে না কয়েকটা সতর্ক থাকতে হবে। সতর্কগুলো একটু লিখে নাও। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট লেখার সময় অ্যাসেট গুলো লিখতে গিয়ে যে সতর্কতাগুলো মেনে চলতে হবে সেটা একটু লিখে রাখো। 1 নাম্বার দিয়ে লেখো কোনো ইনট্যানজিবল অ্যাসেট লেখা যাবে না। 1 নাম্বার দিয়ে লেখো কোনো ইনট্যানজিবল অ্যাসেট লেখা যাবে না। লিখছো? তোমরা কি আমার কথা শুনতে পাও নাকি, নাকি আমি একলা একলাই কথা কই খালি? জি স্যার শুনতে না পাচ্ছি। স্যার শুনতেছি। শোনা যায়? তাহলে প্রথমে লিখে নাও যে তোমার ইনট্যানজিবল অ্যাসেট, ইনট্যানজিবল অ্যাসেট লেখা যাবে না। আর লেখা যাবে না হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট লিখে ব্র্যাকেটে আইডেল কথাটা লিখে রাখো। ইনভেস্টমেন্ট লিখে ব্র্যাকেটে আইডেল, অর্থাৎ আইডেল ইনভেস্টমেন্ট লেখা যাবে না। যে ইনভেস্টমেন্টটা ব্যবসা আইডেল অবস্থায় পড়েছিল সেই ইনভেস্টমেন্টটা লেখা যাবে না। এখন এদিকে খেয়াল করো, দুটো পয়েন্ট লিখে নিচ্ছ। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট লেখার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কোনো ইনট্যানজিবল অ্যাসেট আসবে না, 2 নম্বর হচ্ছে আইডেল ইনভেস্টমেন্ট আসবে না। তো আমাদের এই অঙ্কটার মধ্যে তো শুধু ইনভেস্টমেন্ট লেখছে, আইডেল ইনভেস্টমেন্ট তো বলেনি। আমরা সমন্বয়ের মধ্যে পড়ে দেখবো যে ইনভেস্টমেন্টের মধ্যে কোনো আইডেল ইনভেস্টমেন্ট আছে কিনা। যদি এই 40,000 টাকার মধ্যে 10,000 টাকার আইডেল ইনভেস্টমেন্ট থাকে, তাহলে ওই 10,000 বাদ দিয়ে আমাদের বাকি 30,000 আমরা লিখতে পারবো। আর যদি প্রশ্নের মধ্যে কতটুকু আইডেল আছে কথাটা যদি বলেই না দেয়, তাহলে সম্পূর্ণ ইনভেস্টমেন্টটাকে আইডেল ধরে নিতে হয়। তোমরা কি আমার কথাটা বুঝছো সবাই? এই ইনভেস্টমেন্টের মধ্যে কতটুকু আইডেল এই কথাটা যদি ওরা না বলে দেয়, তাহলে সম্পূর্ণ ইনভেস্টমেন্টটাকে আইডেল ধরে নিতে হয়। তো আমি 6 নম্বর অঙ্কটা তোমাদেরকে করানোর জন্য এখানে কপি করে নিয়ে এসেছি। মনে রেখো, ওনারা আমাদেরকে গুডউইল ভ্যালুয়েশন করতে বলছে, তবে সুপার প্রফিট মেথড এই যে বলে দিয়েছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেস অফ 3 ইয়ার্স পারচেজ অফ দ্য সুপার প্রফিট। এই যে ওনারা সুপার প্রফিট মেথডে গুডউইলটা ভ্যালুয়েশন করতে বলেছে, এই হচ্ছে ওনাদের পদ্ধতির কথা বলে দিয়েছে এখানে। তো আমি সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশন করতে গেলে আমার অবশ্যই দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট, আর একটা হচ্ছে নরমাল প্রফিট। আমি আগেই বলেছি যে সুপার প্রফিট মানেই হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নরমাল প্রফিট বাদ দিলেই সুপার প্রফিট পাওয়া যায়। তো সুপার প্রফিট মেথডে অঙ্ক করতে গেলে এভারেজ মেইনটেনেবল প্রফিট লাগবে, নরমাল প্রফিটও লাগবে। আর এগুলো বের করার জন্য আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড এর প্রয়োজন হয়। এগুলা বের করতে গেলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড এর প্রয়োজন হয়। কি বলছে বুঝছো? দেখেছো? জি তো স্যার। তাহলে তাহলে এখন যদি আমি এই অঙ্কটা করতে যাই তোমাদের কাছে, তাহলে আমাকে প্রথম যে ওয়ার্কিংটা করতে হবে এই অঙ্কটা করার জন্য, সেটা হলো আমাদেরকে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হবে। একটু আগে আমি যে পার্ট বি এর অঙ্কটা তোমাদেরকে করাইছিলাম, সেখানে ওনারা ক্যাপিটাল এমপ্লয়েডটা নিজেরাই দিয়ে দিয়েছিল, ক্যাপিটাল এমপ্লয়েড। আর এই কারণে আর আমাদের ওগুলো বের করতে হয়নি। বাট এই অঙ্কে তোমাকে ক্যাপিটাল এমপ্লয়েডটা আগে বের করে নিতে হবে। এই অঙ্কটা যদি ভালো করে শেখো এবং নিজেরা বাসায় আরেকবার করতে পারো, তাহলে ধরে নাও যে আজকের ক্লাসে গুডউইল ভ্যালুয়েশনের মতন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের করা হয়ে যাবে, যা পরীক্ষা অ্যান্সার করতে হবে এবং আসবেই। ওয়ার্কিং, এটা ওয়ার্কিং এ। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে বের করতে হয় তোমরা দেখো। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, যাক এইভাবে রিস্ক নিয়ে পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে পড়ালেখা করে আমরা যদি পরীক্ষাটা ঠিক মতন দিতে পারি, এটা হবে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। পার্টিকুলার্স, টাকা টাকা। আর নুসরাত নামের আগে যা করেছো এই অঙ্কগুলোর মাধ্যমে সেগুলো একটা রিভাইজ হবে। এগুলো কিন্তু তোমার বেশ ভালোই পারতা, খুব ভালো পারতা। জি এটা স্যার। আমরা যেমন এই 2টা চ্যাপ্টারের মধ্যে আছে, তোমরা সবাই শুনে রাখো ভালো, বাকি সবাই। এই চ্যাপ্টারটা যেমন তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে, এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং থিওরিতেও আছে। কথা বুঝছো মাহিন? মাহিন কথা বুঝছো? এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ও আছে, আবার এই চ্যাপ্টারটা তোমাদের অ্যাকাউন্টিং থিওরিতেও আছে, গুডউইল ভ্যালুয়েশন মানে ভ্যালুয়েশন চ্যাপ্টার। তার মানে এক ঢিলে দুই পাখি, এদিক দিয়ে একটা চ্যাপ্টার শেষ হবে, আবার ওই দিক দিয়ে একটা চ্যাপ্টার শেষ হবে, বুঝছো?
জি স্যার। অ্যাকাউন্টিং থিওরির মধ্যে গুডউইল ভ্যালুয়েশন আছে। আমি কিন্তু গত রাত্রে অ্যাকাউন্টিং থিওরির রিভিশন শিট দিয়ে দিয়েছি। আমি কিন্তু গত ক্লাসে ঠিক আছে। অ্যাকাউন্টিং থিওরি রিভিশন শিট আমি কিছুই কিন্তু বাকি রাখতেছি না। দিন রাত খাটাখাটি করে কিন্তু আমি আমার কাম কিন্তু করে ফেলছি। আর যদি তোমরা ঘরে বসে বসে আরাম করো, খবর আছে কিন্তু না মাহিন, খবর আছে। চলো প্রথমে লিখবো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। আমি ইনভেস্টমেন্ট অ্যানালিসিসটা একটু পরে দিব, যে চ্যাপ্টারটা পড়ছি এটা অল্প একটু শিখাই নিই, তারপর দিব। আর একটা ক্লাস পরে দিব। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। এখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আমরা কিভাবে অ্যাসেট গুলোকে লিখবো তোমরা দেখো। এই যে গুডউইল আছে, এই গুডউইলটা লেখা যাবে না, এটা ইনট্যানজিবল অ্যাসেট। তবে নামিরা এই গুডউইলটা কি আমরা লিখতে পারবো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে? হ্যাঁ, পারবো? এই গুডউইলটা কি আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে কি লিখতে পারবো? পারবো? না না পারবো না, কারণ এটা ইনট্যানজিবল অ্যাসেট। আচ্ছা, হ্যাঁ। কোন ক্ষেত্রে লিখতে পারতাম? কোন ক্ষেত্রে লিখতে পারতাম? রাইট কস্ট থাকলে, এট কস্ট থাকলে। ওই যে নুসরাত বলছে, স্মৃতিশক্তিতে সব ফিরে আসতেছে। গুডউইল এট কস্ট কথাটার মানে হলো ক্রয়কৃত গুডউইল। গুডউইল এট কস্ট কথাটার মানে হলো ক্রয়কৃত গুডউইল। তাই যখন গুডউইলটা এট কস্ট নামে থাকতো তখন এটা ক্রয়কৃত গুডউইল হতো। ওই গুডউইলটা ইনট্যানজিবল না, ওটা ফিক্সড অ্যাসেট। তখন ওইটাকে আমরা লিখতে পারতাম। মাইন, তুমি কি আমার কথাটা শুনছো? মাইন, তুমি কি আমার কথাটা শুনছো?